আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মিজান ভাইয়া। আজকে আমি তোমাদেরকে জীবন পাঠ যে চ্যাপ্টারটা আছে বায়োলজির, এই জীবন পাঠ চ্যাপ্টারের সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে, এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের সলভ করে দিব। যে এমসিকিউগুলো বিগত বছর বোর্ডে আসছে, এমনকি সামনের যে বোর্ড এক্সামগুলো হবে এই বোর্ডে আসতে পারে, এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো একদম প্রতিটা টপিক ধরে ধরে সলভ করব। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট টপিক হলো জীববিজ্ঞানের ধারণা। একদম তুমি জীববিজ্ঞানের জীবন পাঠ যে চ্যাপ্টারটা আছে এর প্রথম যে অংশটা জীববিজ্ঞানের ধারণা, এখান থেকে তুমি শুরু করবা, প্রতিটা পার্ট পড়বা, পড়ে পড়ে এখান থেকে তুমি এই ক্লাস যদি দেখে ফেলো তাহলে প্রত্যেকটা পার্টের এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে। ফার্স্টে কী বলছে দেখো, বলছে জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, মার্গুলিস, হুইটেকার নাকি ক্যারোলাস লিনিয়াস। তোমরা সবাই জানো যে জীববিজ্ঞানের জনককে বলো তো অ্যারিস্টটল। ভাইয়া মার্গুলিস এবং হুইটেকার এরা কিন্তু মূলত শ্রেণীবিন্যাস করতে কিন্তু কি সহায়তা করছিল, এবং ক্যারোলাস লিনিয়াস ইনি কী ছিল বলতো, ইনি ছিল হলো দ্বিপদ নামকরণের জনক। ক্যারোলাস লিনিয়াস কিন্তু দ্বিপদ নামকরণের কী ছিল বলতো, জনক ছিল। অর্থাৎ তিনি তার সর্বপ্রথম তার বইয়ের মধ্যে তিনি দ্বিপদ নামকরণ কিন্তু উল্লেখ করেন। সুতরাং এখানে অ্যান্সার কী হবে বলতো, অ্যারিস্টটল। এবার চলে আসি আমরা পরবর্তী এমসিকিউতে, অ্যান্সার অ্যারিস্টটল। এবার আবারও কী বলছে, অ্যারিস্টটল কী ছিলেন, দার্শনিক, চিকিৎসক, কবি নাকি শিক্ষক? তিনি কী ছিলেন বলতো ভাইয়া, তিনি ছিলেন হলো দার্শনিক। তোমাদের বইতে সুন্দর মতো এই লাইনগুলো দেওয়া আছে, একটু মানে সবগুলো পড়ে নেবে। দেখো মোটগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, এই যে বোর্ডে আসছে, অধিকাংশ কোশ্চেনই আমি এখানে বোর্ডে দিয়ে রাখছি, সম্ভাব্য কিছু কোশ্চেন আছে হয়তো। এবার চলে আসো 3 নাম্বার, কী বলছে, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটা? মনে করো প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে কি বলতো, জীববিজ্ঞান। দেখবে শুরুর লাইনটাই এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, সিলেট বোর্ড 2015 সাল। এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনটাতে, কি বলছে, ভৌত জীববিজ্ঞান। দেখবা যে জীববিজ্ঞানের 2টা শাখা আছে, একটা ভৌত, একটা কি বলতো ফলিত। এই যে ভৌত যে জীববিজ্ঞানটা আছে এই অংশ থেকে আমরা এবার এমসিকিউ সলভ করব। ফার্স্টে কি বলছে, জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সহায়তা করে কোনটা? ট্যাক্সোনমি, ফিজিওলজি, তোমার হচ্ছে এন্টোমোলজি নাকি জেনেটিক্স? তোমরা সবাই জানো যে ট্যাক্সোনমি মানে কি বলতো, শ্রেণীবিন্যাসবিদ্যা। তোমাদের যে ক্লাসগুলো আমি নিয়েছি দেখবা যে ফার্স্ট লেকচারে আমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাসবিদ্যা, ফিজিওলজি শারীরবিদ্যা, এন্টোমোলজি কীটতত্ত্ব, এরপরে হচ্ছে তোমার জেনেটিক্স। এই 4টার মধ্যে বলছে জীবজগৎকে সহজ এবং সুশৃঙ্খলভাবে জানা। সহজে তুমি কখন জানবা, যখন এই পুরো পৃথিবীর জীবগুলো, এক কথা উদ্ভিদ এবং প্রাণীগুলোকে সঠিকভাবে সাজানো থাকবে, বিন্যাস করা থাকবে, তখনই কিন্তু তুমি সেটারে সঠিকভাবে জানতে পারবা, সহজে জানতে পারবা। ঠিক একইভাবে দেখো এখানে ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাস যদি করা হয় তবেই তুমি সহজে জানতে পারবা। সুতরাং অ্যান্সার কোনটা হবে বলো তো, এ নাম্বারটা। এবার বলছে সঠিক কোনটা, সিলেট বোর্ড 19 সালে আসছে, কীটতত্ত্ব, পরজীবী। ভাইয়া কীটতত্ত্বে পরজীবী নিয়ে আলোচনা করা হয় না, কীটতত্ত্বে আলোচনা করা হয় কীটপতঙ্গ নিয়ে, কীটপতঙ্গ নিয়ে। পরজীবী, কীটপতঙ্গ তো পরজীবী না। পরজীবী কারা? যারা অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে তারা হলো পরজীবী, যেমন তোমার শরীরে কৃমি। সুতরাং কীটতত্ত্বে পরজীবী নিয়ে আলোচনা করা হয় না। এরা বলছে অণুজীববিদ্যা, অণুজীব, অণুজীব কি কৃমি? না, কৃমি তো পরজীবী, কৃমি কি পরজীবী। সুতরাং অণুজীববিদ্যায় কৃমি নিয়ে আলোচনা করা হয় না। হিস্টোলজি, হিস্টো মানে কি শিখাইছিলাম বলো তো, হিস্টো মানে শিখাইছিলাম টিস্যু, কি টিস্যু। এখানে বলছে কি কোষ। সুতরাং হিস্টোলজিতে আলোচনা করা হয় হচ্ছে টিস্যু নিয়ে, এখানে লেখা আছে কোষ। এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। শারীরবিদ্যা, শারীরবিদ্যায় ভাই মনে রাখবা যে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, তার মধ্যে একটা আছে রেচন, একটা আছে সালোক সংশ্লেষণ। এই যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে এটাই হলো শারীরবিদ্যার কাজ। সুতরাং অ্যান্সার কী বলতো, রেচন। অ্যান্সার কী হবে, ডি নাম্বারটা, এই যে অ্যান্সার ডি। এবার চলে আসো, কি বলছে, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোষের গঠন, কোষ ভাই মনে রাখবা গ্রিক শব্দ, এই কোষটার গ্রিক শব্দ হলো সাইটো। কি মনে রাখবো, কোষের গ্রিক শব্দ কি, সাইটো। আর এই কোষটি যেখানে আলোচনা করার নাম কি হবে, সাইটোলজি, কারণ লজি মানেই কি জ্ঞান বা বিদ্যা। তাহলে কোষ কথাটা ব্রেনে আসলে তোমার ব্রেনে চলে আসবে সাইটো। তাহলে সাইটোলজি কোথায় আছে দেখো তো, এই যে সি নাম্বারটা। এক কথা কোষ নিয়ে আলোচনা করা হচ্ছে কোথায়, সাইটোলজিতে। একটু আগে বলছে কিন্তু হিস্টো মানে কি টিস্যু, টিস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে কোথায়, হিস্টোলজিতে।
মরফোলজি, মরফোলজি তো তোমাদের মানে এর আগে আমি শেখাইছিলাম যে এখানে তোমার হচ্ছে আমাদের দেহের ভেতরে এবং বাহ্যিক যে অঙ্গগুলো আছে এর গঠন টঠনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে মরফোলজিতে, অঙ্গ সংস্থান বিদ্যা যেটা। আর শারীরবিদ্যাতে ফিজিওলজি, এখানে তোমার একটু আগে আমি দেখাইলাম যে শারীরবিদ্যায় তোমার হচ্ছে রেচন নিয়ে, তারপরে শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়। সুতরাং আমার বলছে কোষের তোমার হচ্ছে গঠন নিয়ে আলোচনা করা হয়। অ্যান্সার কী হবে বলো তো? তোমার হচ্ছে সাইটোলজি, অর্থাৎ কি তোমার হচ্ছে কোষবিদ্যা। অ্যান্সার সি নাম্বারটা। ভাবে ভেঙে ভেঙে কেন এটা হলো না, কেন এটা হইলো, কেন এটা হবে না, এই জিনিসগুলো তুমি যদি ভালো মতো একবার রিয়েলাইজ করতে পারো বা বুঝতে পারো, দেখবা পড়াগুলো সহজ হয়ে গেছে। শুধু শব্দের অর্থগুলো একটু শিখবা, দেখবা আমার ক্লাসগুলোতে শব্দের অর্থগুলো খুব সুন্দর মতো ভেঙে ভেঙে দিছি। ওই ক্লাসগুলো দেখে আসো তুমি, দেখবা এই এমসিএগুলো তুমি অটোমেটিক্যালি পারবে, একদম ইজি বিষয় এগুলো বায়োলজির। কি বলছে? জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে কোথায় আলোচনা করা হয়? অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। হিস্টোলজি, হিস্টোলজি মানে কি? এইমাত্র বললাম টিস্যুবিদ্যা। সাইটোলজি মানে কি? কোষবিদ্যা। ফিজিওলজি আর কি? মরফোলজি। মরফোলজি মানে কি? অঙ্গ সংস্থান বিদ্যা। এইটাই বললাম যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গ নিয়ে, অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। এখানে টিস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে হিস্টোলজিতে, এখানে কোষ নিয়ে আলোচনা করা হচ্ছে। সুতরাং আমার বলছে অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। জৈব রাসায়নিক কার্যাদি মানে কি? রেচন, শালক সংশ্লেষণ, এইগুলো নিয়ে কথা আলোচনা করা হচ্ছে। এটা হলো কি বলতো? ফিজিওলজি। আশা করি বুঝতে পারছো, এই যে ফিজিওলজি। এবার কি বলছে? জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোথায় আলোচনা করা হয়? কি বলছে? জীব আর কি প্রকৃতি। একটা জিনিস তোমাকে বলি যে এখানে কি বলছে? জীব ভূগোল, বাস্তুবিদ্যা, তার পরিবেশ বিজ্ঞান আর কি তোমার হচ্ছে জীব প্রযুক্তি। একটা মজার জিনিস ফলো করে দেখো, সরি চাপ লেগে গেছে, হ্যাঁ কি হইল, ধরো কোথায় ছিলাম আমরা? ডাবল ক্লিক লাগছিল, হ্যাঁ এটাই ছিল, ওকে। দেখো তাহলে কি বলছে? জীব এবং কি প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় কোথায়? একটা জিনিস ফলো করে দেখো যে প্রকৃতির আন্তঃসম্পর্ক, আন্ত মানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে, সম্পর্ক হলো আন্তঃসম্পর্ক। কি কি? জীব যেমন আমরা এবং প্রকৃতি, এই যে প্রকৃতির মধ্যে আমরা বসবাস করতেছি না, তাহলে আমরা এবং প্রকৃতি এই দুইটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের আলোচনা করা হচ্ছে কোথায়? এটা হলো ভাই মনে রাখবা ইকোলজি। কি লজি? ইকোলজি। ইকোলজি, ইকোলজি মানে কি বলতো? ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। কি বিদ্যা বলতো? বাস্তুবিদ্যা। এবার একটা মজার জিনিস ফলো করে দেখো, জিওগ্রাফি, জীব ভূগোল, এই বিভিন্ন ভৌগোলিক স্থান বা সীমার এখানে যে আলোচনা হয় সেটা হলো কি জীব ভূগোল বা জিওগ্রাফি। এটা তো আন্তঃসম্পর্ক না, বাস্তুবিদ্যা অ্যান্সার হবে। এবার নিশ্চিত জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি নিয়ে তো ভাইয়া এই সম্পর্ক খাটায় না এখানে। জীব প্রযুক্তি হলো জীবের বিভিন্ন ডিএনএর ভিতরকার যে বিভিন্ন পরিবর্তন বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হলো জীব প্রযুক্তি। সুতরাং অ্যান্সার কী হবে বলো তো? বি নাম্বারটা, অর্থাৎ বাস্তুবিদ্যা। এবার চলে আসে হলো ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয় হলো কোনটি? ভাইয়া ভৌত জীববিজ্ঞান, জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হলো ভৌত, একটা হলো কি ফলিত। কি কি বলছে? একটা অঙ্গ সংস্থান, একটা জিন প্রযুক্তি, একটা জীব প্রযুক্তি, এটা কি ফার্মেসি। মনে রাখবা ফার্মেসি, ফার্মেসিটা ভাইয়া ফলিত শাখা। আমারে বলছে ভৌত শাখা কোনটা? জীব প্রযুক্তি, জিন প্রযুক্তি, অঙ্গ সংস্থান, জীব প্রযুক্তি, এরাও ভাইয়া মনে রাখবা তোমার ফলিত শাখা। জিন প্রযুক্তি এরাও মনে রাখবা ফলিত শাখা। অ্যান্সার হবে কি? মরফোলজি, অর্থাৎ কি অঙ্গ সংস্থান। শুরুতেই দেখবে দেওয়া আছে। তোমরা একটা কাজ করবা, ভালো একটা উপদেশ দিয়ে দিই তোমাদেরকে, এই সেম রিলেটেড এমসি কিন্তু বারবার তোমরা পাবা। তোমরা একটা কাজ করবা, ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে, মেবি 11টা আছে, এই 11টা শাখা একটু কষ্ট করে হেডলাইনগুলো মুখস্থ করে ফেলা দিবা। অবশ্যই জাস্ট হেডলাইনগুলা, আর এর ভিতরে কি আলোচনা করা হচ্ছে তুমি তো ভেঙে ভেঙে, আমি তো দেখাইছি ক্লাসগুলোতে, ভেঙে ভেঙে তুমি মানে নিজে নিজেই কিন্তু তুমি এগুলা করতে পারবা, বুঝতে পারবা। বাট হেডলাইনগুলো একবার মুখস্থ করে ফেলা দিবা যে কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, কোনটা ফলিত। তুমি যে কোনো একটা পড়বা, হয় ভৌত নাহলে ফলিত। কারণ যদি প্রশ্ন করে নিচের কোনটা ভৌত, তাহলে দেখবা ফলিত কোনটা কোনটা আছে ওগুলো বাদ। যদি প্রশ্ন করে নিচের কোনটা ফলিত, দেখবা ভৌত কোনটা কোনটা আছে ওগুলো বাদ। আশা করি বুঝতে পারছো। এর জন্য ভৌত অথবা ফলিতের শাখাগুলোর মধ্যে যে কোনো একটা শাখা তুমি মুখস্থ করে ফেলে দিবা। আচ্ছা, এবার চলে আসো আমার পরবর্তীটায়। কি বলছে? আবার দেখো, ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? মৎস্য বিজ্ঞান, ফিশারিজ হবে না, কারণ ফলিত অ্যাপ্লাই করা হয়। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, এরাও হবে না। জীব প্রযুক্তি, এটাও হবে না। তিনটাই হলো মনে রাখবা ফলিত। আমার বলছে হলো ভৌত কোনটা, অ্যান্সার কী হবে? বি নাম্বারটা। চলো দেখিয়ে ফেলি আমরা বি নাম্বারটা। এবার কি বলছে? হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? হরমোন, মজার বিষয় দেখো। ফার্মেসি তো ওষুধ নিয়ে, জেনেটিক্স তো জিনগত বিষয় নিয়ে, জিন প্রযুক্তি জিনের বিভিন্ন বিষয় নিয়ে। অ্যান্ডোক্রাইনোলজি, মনে রাখবা অ্যান্ডোক্রাইন, অ্যান্ডোক্রাইন
এন্ডোক্রাইন মানে মনে রাখবা হচ্ছে তোমার হচ্ছে অন্তঃক্ষরা। এন্ডোক্রাইন মানে হলো অন্তঃক্ষরা। আর এন্ডোক্রাইন যদি বলি গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড তার মানে অন্তঃক্ষরা কি গ্রন্থি। আবার বলি এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন শব্দের অর্থ হচ্ছে অন্তঃক্ষরা, আর গ্ল্যান্ড মানে কি গ্রন্থি। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি। মনে রাখবা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে হরমোন। কি খরিত হয়? হরমোন খরিত হয়। আর লজি মানে কি জ্ঞান বা কি বিদ্যা। তার মানে মনে রাখবা যে এন্ডোক্রাইনোলজি যেটা, এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হরমোন নিয়ে আলোচনা করা হয়। সুতরাং আমাকে কোশ্চেন করছে কি হরমোন নিয়ে কোথায় আলোচনা করা হয়? চোখ বন্ধুর অ্যান্সার দিবা কি বলতো? বি নাম্বারটা এন্ডোক্রাইনোলজি। এরা কিন্তু দেখো যশোর বোর্ড 23 সালে এবং সম্মিলিত বোর্ডে আসছে 18 সালে। আশা করি বুঝতে পারছো। এভাবে ভেঙে ভেঙে পড়বা, পড়াটা সহজ হয়ে যাবে। এবার কি বলছে আবার দেখো কত মজার বিষয়। জীবের রেশন কোন শাখার আলোচ্য বিষয়? ভাই অঙ্গ সংস্থান। রেশন তো ভাইয়া দেহ থেকে, মনে রাখবা আমাদের দেহ থেকে কিডনি, আমাদের দেহ থেকে কিডনি বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয়। কোন জাতীয় বর্জ্য? নাইট্রোজেন ঘটিত বর্জ্য। কি বর্জ্য? নাইট্রোজেন ঘটিত বর্জ্য। আমাদের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় রেশন। মনে রাখবা নাইট্রোজেন ঘটিত বর্জ্যটা যে বের হয়ে যাচ্ছে, এই বর্জ্যটা তৈরি হয় হলো আমিষ পরিপাকের মাধ্যমে। কি? আমিষ পরিপাকের মাধ্যমে। আমিষ বা কি বলতো? প্রোটিন। এই প্রোটিন পরিপাক হয়ে তৈরি হয় হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য। আর এই বর্জ্যগুলো দেহ থেকে কিডনি মূত্রের সাহায্যে বের করে দিয়ে দেয়। এই প্রসেসটার নাম হলো রেচন। রেচন আমাদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সুতরাং এটি শারীরবিদ্যার আলোচনা বিষয়। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো মজার বিষয়, এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্ক কোনটা? একটু আগে বলছি এন্ডোক্রাইন গ্রন্থি থেকে কি খরিত হয়? হরমোন খরিত হয়। কি খরিত হয়? হরমোন খরিত হয়। এই সকল বিষয়গুলো যদি ভালো মতো বুঝতে চাও, আমাদের লেকচার 1 যেটা জীবন পাঠের লেকচার 1টা ভালো মতো দেখে আসো, মানে বিস্তারিত ভেঙে ভেঙে শেখাইছি আমি। মনে রাখবে এন্ডোক্রাইন মানেই হলো হরমোন। সুতরাং এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হবে? অবশ্যই কী নিয়ে? হরমোন নিয়ে। এনজাইম বা টিস্যু বা কোষ নিয়ে না। কোষ নিয়ে কোথায়? সাইটোলজিতে। টিস্যু নিয়ে কোথায় বলো তো? তোমার হচ্ছে হিস্টোলজিতে, মাথায় রাখবা। এবার চলে আসো হলো শোষণ প্রক্রিয়ায় আলোচিত হয়, মানে আলোচিত কোন শাখায়? শোষণ প্রক্রিয়া। শোষণ, শোষণ, রেশন, শোষণ, শালক সংশ্লেষণ, এগুলো তো জীবের শরীরেই ঘটে। আমার শরীরের কিন্তু একটা নিয়মিত প্রক্রিয়া হলো শোষণ। এই প্রক্রিয়ায় মনে রাখবা, এই প্রক্রিয়া মনে রাখবা শক্তি তৈরি হয়। কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া আছে না? মাইটোকন্ড্রিয়া মনে রাখবা শোষণ প্রক্রিয়া আমাদের বডিতে শক্তি তৈরি করে, এনার্জি তৈরি করে। এজন্য তোমরা সবাই যেন মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, মাথায় রাখবা। এই যে শোষণ প্রক্রিয়া, এই শোষণ প্রক্রিয়া আমাদের একটা শারীরবৃত্তীয় ক্রিয়া, আমাদের শরীরের মধ্যে অনবরত ঘটতেছে। সুতরাং এটি আলোচনা করা হবে কোথায় বলো তো? ফিজিওলজিতে। আমি এগুলো আর ভাঙতেছি না, বারবারই একই কথা আসতেছে ভাই। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? ফিজিওলজি। আশা করি বুঝতে পারছো। ভালো করে ব্যাখ্যা করে পড়বা, হ্যাঁ, তাহলে পড়াগুলো ইজি হয়ে যাবে। আবারও তো কী বলছে? শারীরবিদ্যা। শরীরে কী কী ঘটে? ঘটতে পারে কি রেচন, ঘটতে পারে কি শালক সংশ্লেষণ, ঘটতে পারে কি তোমার হচ্ছে শোষণ। এই প্রত্যেকটা বিষয় কি বলতো? প্রত্যেকটা বিষয় কি বলতো? এলা প্রত্যেকটা বিষয় মনে রাখবা শারীরবিদ্যার কি অংশ? অ্যান্সার জীবের বিবর্তন বাদ, অ্যান্সার ভ্রূণের বিকাশ বাদ, টিস্যুর বিন্যাস বাদ। অ্যান্সার কি হবে তোমার হচ্ছে কি শালক সংশ্লেষণ বা কি রেশন ক্রিয়া। আশা করি বুঝতে পারছো। দেখো তুমি যদি এই ক্লাসগুলোও দেখো, মোট বোর্ডের কোশ্চেন, ওই ক্লাসগুলোও দেখো মনোযোগ দিয়ে, তা কিন্তু তোমার সুন্দর মতো কাভার হয়ে যাবে ভাই। এই ভালো করে এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। আর যদি কারোর গ্যাপ থাকে প্রথম অংশগুলোতে, ওরা দেখে নিলে পরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার চলে আসি আমরা দেহে। আবার দেখো একই প্রশ্ন ভাই, একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে ভাই, ঘুরে ফিরে দেখো, ঘুরে ফিরে একই প্রশ্ন আসতেছে। সো তুমি একটা জিনিস যদি ভালো করে পড়ো, দেখো সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি একটা জায়গা থেকে, ফিজিওলজি থেকে, বারবার সাইটোলজি থেকে, এন্ডোক্রাইনোলজি থেকে। কিছু কিছু পয়েন্ট আছে খুবই ইম্পর্টেন্ট ভাই। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে ফেলা দিবা, দেখবে অটোমেটিক্যালি তুমি সব কিছু পারতিছো। তাহলে দেহের শ্বসন রেশন নিয়ে আলোচনা করা হয় কোথায়? চিকিৎসা বিজ্ঞান হবে না, ফার্মেসি হবে না, জীব প্রযুক্তি হবে না, হবে কোনটা? শারীরবিদ্যা। আবারও দেখো একই প্রশ্ন। এবার আসো হিস্টোলজি, একদম মজা। হিস্টো মানে কি শিখাইছি তোমাদেরকে? হিস্টো মানে চোখ বন্ধুর মনে রাখবা। হিস্টো মানে কি? টিস্যু। কোষের সমন্বয়ে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়, যারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং একই ধরনের কাজ করতে কি সক্ষম। এর ব্যাখ্যাগুলো বিগত ক্লাসগুলোতে দেওয়া আছে। লজি মানে জ্ঞান বা কি বিদ্যা, তাহলে টিস্যু বিদ্যা তার মানে কি? এই যে জীবের কি টিস্যুর কি গঠন সমূহ নিয়ে আলোচনা করা হচ্ছে। বাহ সুন্দর, জোজ এমসিকিউ আসছে বোর্ড পরীক্ষাতে। আবারও
টিস্যু সময়ের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? 100% কী হবে বলো তো? উল্টা করে প্রশ্নটা আসছে। এরা আসছে দিনাজপুর বোর্ডে 2বার, দেখো 16 সালেও আসছে, 22 সালেও আসছে। অ্যান্সার কী হবে বলো তো? হিস্টোলজি। মজা। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ মনে রাখবা, ঠাড়া মুস্ত রাখবা এটা। প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় বিবর্তন বিদ্যায়। কি বিদ্যায়? বিবর্তন বিদ্যা। মনে রাখবা বিবর্তন বিদ্যা মানে হলো তোমার হচ্ছে ইভলিউশন। কি? ইভলিউশন। ইভলিউশন মানে হলো বিবর্তন বিদ্যা। বিবর্তন মানে কি ভাইয়া? পরিবর্তন। একটা জিনিস দেখো, ধারণা করা হয়তো আমরা একটা সময় আগে আমরা হচ্ছে বানর ছিলাম, বুঝছো? মজা লাগলো কথা শুনে। আর বানর ছিলাম। বিজ্ঞানীরা বলে যে বানর ধীরে ধীরে রূপান্তরিত হতে হতে, পরিবর্তন হতে হতে আমাদের মতো মানুষের রূপান্তর হয়ে গেছে। মানে আমি তুমি সবাই একসময় কি আমাদের মানে পূর্ববর্তী জাতগুলা কী ছিল বলো তো? বানর ছিল। কথাটি কথা সত্য। মনে হয় তাহলে এই যে বন জঙ্গলের বানরগুলা কই গেছে? উদাও হয়ে গেছে সবগুলা, বানর তখন বানরই রয়েছে। তার মানে ভাইয়া বিজ্ঞানীদের ধারণা যে বিবর্তন মানে পরিবর্তন। একসময় বানর আমরা ছিলাম, ধীরে 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 আমরা কি মানুষের রূপান্তর হয়ে গেছি। এই যে পরিবর্তন, এই পরিবর্তন আলোচনা করা হয় বিবর্তন বিদ্যায়। মনে রাখবা যে প্রাণের বিকাশ, বিকশিত হচ্ছে প্রাণীগুলা। আমি তুমি বিকশিত মানে কি? ধীরে ধীরে আপডেট হওয়া। আমাদের ছোটোবেলায় যেমন ব্রেনটা ছিল তোমার হচ্ছে উইক, ধীরে ধীরে আমরা কি আমাদের ব্রেনটা বিকশিত হয় নাই, বিকশিত আমরা কিন্তু এখন সব কিছু বুঝি। তার মানে কি আমাদের প্রাণীগুলো, আমাদের যাদের প্রাণ আছে, এই প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করার কোথায় বলো তো? বিবর্তন বিদ্যায়। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো, পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে ভাই একই জিনিস, প্রাণের বিকাশ সম্পর্কে আলোচনা হয় কোথায়? দেখো বোর্ডে কতবার আসছে, রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার এটাই হবে, সি নাম্বার কি? বিবর্তন বিদ্যা। এবার চলে আসো, আবারও কি বলছে? জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ নিয়ে কি আলোচনা করা হচ্ছে? ইকোলজি, হিস্টোলজি, এন্টামোলজি, ইভলিউশন। একটুকে বলছি বিবর্তন বিদ্যা, যে জীবের ক্রমবিকাশ, বিকাশ থাকলে, এই যে জীবের ক্রমবিকাশ থাকলে চোখ বন্ধের মারি দিবা কি? ইভলিউশন বা কি তোমার হচ্ছে বিবর্তন বিদ্যা। একই প্রশ্ন থেকে ঘুরে ঘুরে আসছে কুমিল্লা বোর্ড 15 সাল, একই রকম প্রশ্ন বারবার আসবে ভাইয়া। এই জন্য তুই একটু পড়ার সময় কিন্তু চোখ কান খোলা রাখবা, দেখবা এমসিকিউ বায়োলজিতে একদম পানি ভাই, আর কিচ্ছু লাগতেছে না। এগুলো তো কোনোদিনও হবে না। ইকোলজি, একটু আগে তুমি ইকোলজি আমি তোমাকে দেখাইলাম না, ওখানে কি তোমার হচ্ছে জীবের ক্রমবিকাশ আলোচনা করা হয় না? হিস্টোলজি পড়াইলাম না, টিস্যু নিয়ে করানো হয়। সুতরাং তোমাকে একটা কথা বলি, তুমি অপশান দেখলেই বুঝে যাচ্ছ যে আসলে তোমার অ্যান্সার কোনটা হবে। এবার চলে আসো, কি বলছে? জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হচ্ছে? যোগ্যতম টিকে যেতে থাকতে পারে কি? এমব্রায়োলজি। এমব্রায়ো মানে কি জানো? এমব্রায়ো মানে তো ভাইয়া শিখাইছিলাম ভ্রূণ, তার মানে ভ্রূণ বিদ্যা এটা। সুতরাং যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করে না। হিস্টোলজি, এ তো টিস্যু বিদ্যা, এও আলোচনা করবে না। প্যারাসাইট, প্যারাসাইট মানে কি বলতো? পরজীবী। প্যারাসাইট মানে কি? পরজীবী, তার মানে পরজীবী বিদ্যা, এও আলোচনা করবে না। করবে কে? ইভলিউশন বা কি বিবর্তন বিদ্যা। তাহলে যোগ্যতম, যে যোগ্য সে টিকে থাকবে, যে যোগ্য না সে টিকে থাকতে পারবে না। প্রশ্নটা কীরকম? ধরো বর্তমান পৃথিবীতে আমরা মানুষের কিন্তু টিকে আছি, কেন? আমরা বর্তমান সিচুয়েশনে টিকে থাকার জন্য যোগ্য। এমন একটা ঘটনা ঘটলো যে পুরো পৃথিবী বিপর্যস্ত হয়ে গেল, সঠিকভাবে আমরা কেউ অক্সিজেন নিতে পারতেছি না। এখন আমরা প্রাণীরা যারা অক্সিজেন নিয়ে টিকে থাকি, আমরা যারা প্রাণীরা অক্সিজেন নিয়ে টিকে থাকি, অক্সিজেন গ্রহণ করি, আমরা কি আর বাঁচবো? কেউ বাঁচবো না। পুরো পৃথিবী তোমার হচ্ছে কি বলতো? প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে যদি বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকে। বাট উদ্ভিদে দেখো অক্সিজেন তো প্রয়োজন নাই, উদ্ভিদ তো মনে করো যে বায়ুমণ্ডলে কী গ্রহণ করতেছে? কার্বন ডাইঅক্সাইড। সুতরাং কিছু কিছু উদ্ভিদ কী বলতো? টিকে থাকতে পারবে। এই দ্বারাই বোঝাচ্ছে যে যারা যোগ্য, কোনো একটা পরিবেশের সাথে যারা যোগ্য, এই যোগ্যরাই টিকে থাকে একসময়। একসময় যারা অযোগ্য, যারা কি দিন দিন নাই হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এই যোগ্যতার টিকে থাকার যে বিষয়টা, এটা কোথায় আলোচনা করা হয় ভাইয়া? বিবর্তন বিদ্যায়। পরিবর্তন বা বিবর্তন। আবার তোমাকে একটা উদাহরণ দিই, জিরাফ। ধারণা করা হতো, এটাকে বাস্তব উদাহরণ, ধারণা করা হতো যে জিরাফের গলা ছিল আগে ছোট, তাই তারা মাটিতেও ঘাস খেতে পারতো না, কারণ ওদের পা অনেক লম্বা, কিন্তু জিরাফের মাটিতেও ঘাস খেতে পারতো না। আবার গলা ছোটো হওয়ার কারণে সে গাছের পাতাও খেতে পারতো না, যার ফলে ছোট গলার জিরাফ ধীরে ধীরে কি বিলুপ্ত হয়ে যায়। যাদের গলা একটু লম্বা হইতো তারা উপরের গাছের পাতাও খেতে পারতো, ওরা টিকে গেছে। এই জন্য বর্তমানে জিরাফের গলা অনেক লম্বা। তার মানে কি? যোগ্য ছিল কারা? লম্বা গলার জিরাফ। সুতরাং যারা যোগ্য তারাই কি টিকে থাকে, মাথায় রাখবা। এবার চলে আসি আমরা, জনন কোষ। জনন কোষ মানে কি বলতো? গ্যামেট। কি? গ্যামেট বা গ্যামেট যেটা বলো কারা? শুক্রাণু আর কি ডিম্বাণু। খুব সুন্দর মতো ভাই এই জিনিসগুলো আমি ক্লাসে ব্যাখ্যা করছিলাম। এই জনন কোষ নিয়ে আলোচনা করা হয় কোথায়? শরীরবিদ্যায়। শারীরবিদ্যা তো ভাই মনে রাখবা, এই শারীরবিদ্যার মধ্যে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা তো শোষণ রেশন, এইগুলা শারীরবৃত্তীয় কার্যক্রমগুলা। সুতরাং এটা উত্তর হবে না। বংশগতি তো জেনেটিক্সের বিষয়, বাদ লাগবে না। অঙ্গসংস্থানিক বিদ্যা,
এটা তো তোমার হচ্ছে মরফোলজি, সুতরাং এটাও হবে না অ্যান্সার। অ্যান্সার হবে কি ভ্রূণবিদ্যা। ভ্রূণ অপরিণত শিশু বা তো কোনো হচ্ছে জীবের অপরিণত অবস্থা, এই যে ভ্রূণ, এই ভ্রূণ যদি তৈরি করতে যাও অবশ্যই কী লাগবে, শুক্রাণু বা ডিম্বাণুর মিলন ঘটনা লাগবে, নিষেক ঘটনা লাগবে। সুতরাং জনন কোষ নিয়ে কথা আলোচনা করা হবে ভ্রূণবিদ্যায়। জোস এনসিকিউ, বুঝছো? এবার চলে আসি আমরা প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক কি বিষয়ক কি বিজ্ঞান। প্রাকৃতিক পরিবেশের সাথে কি কোন বিদ্যার সাথে সম্পর্ক? দেখো, কৃষি হবে না, কীটতত্ত্ব হবে না, বন্যপ্রাণী হবে না, আনসার কী হবে বলতো? বাস্তুবিদ্যা। কী বিদ্যা? বাস্তুবিদ্যায় মনে রাখবা আলোচনা করা হয় কী নিয়ে? প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক। আমি আবারও বলি, প্রাকৃতিক পরিবেশের সাথে এই মানে প্রকৃতির সাথে যদি জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটা হচ্ছে কোনো না বলতো? বাস্তুবিদ্যা। কী বিদ্যা? বাস্তুবিদ্যা। টপিক ফলিত জীববিজ্ঞান। দেখো কি বলছে, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা? কোষবিদ্যা, সাইটোলজি ভৌত জীববিজ্ঞানের শাখা, বাস্তুবিদ্যা ভৌত জীববিজ্ঞানের শাখা, শারীরবিদ্যা ভৌত জীববিজ্ঞানের শাখা। অ্যান্সার কী হবে? অণুজীব বিজ্ঞান। মাইক্রোবায়োলজি, এই কিন্তু ইউনিভার্সিটির একটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় অধিকাংশই মনে রাখবা এই ফলিত জীববিজ্ঞানের অংশ, মাথায় রাখো। অ্যাপ্লিকেশন শেখানো হয়। কি বলছে এবার? কোনটি জীববিজ্ঞানের কি ফলিত শাখা? আবারও শারীরবিদ্যা হবে না, পরজীবীবিদ্যা এটাই হবে, কারণ প্যারাসাইটোলজি কি ফলিত জীববিজ্ঞানের শাখা। বরুণবিদ্যা হবে না, এমব্রায়োলজি, বাস্তুবিদ্যাও হবে না, পরজীবীবিদ্যা। এবার কি বলছে? কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? আবার একই ধরনের প্রশ্ন। হিস্টোলজি তুমি বারবারই পড়ে আসলে এটা হলো ভৌত শাখা, তাহলে ওটা হবে না। তারপরে কি বলছে? ভ্রূণবিদ্যা, এটাও হবে না। কোষবিদ্যা, এটাও হবে না। অ্যান্সার কোনটা হবে? জীব প্রযুক্তি। কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? একই প্রশ্ন, মোট বোর্ডের প্রশ্ন কিন্তু। কি বলছে? বংশগতিবিদ্যা, ফলিত কোনটা না? বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা, জেনেটিক্স হবে না। বিবর্তনবিদ্যা, ইভলিউশন হবে না। জীবভূগোল, এটাও হবে না, বায়োজিওগ্রাফি। অ্যান্সার কোনটা হবে বলো তো? সামুদ্রিক জীববিজ্ঞান। অ্যান্সার সি। এবার কি কইছে? জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটা? ভ্রূণবিদ্যা, এত ভৌত শাখা হবে না। বাস্তুবিদ্যা, ভৌত শাখা হবে না। জিন প্রযুক্তি, এটাই উত্তর হবে। জীবভূগোল, ভৌত শাখা হবে না। অ্যান্সার সি। দেখো কতবার বোর্ডে আসছে এই কোশ্চেনটা, একই প্রশ্ন বারবার বোর্ডে। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা? তাহলে ভাই তুমি যদি একবার কষ্ট করে ফলিত জীববিজ্ঞানের শাখা এবং ভৌত জীববিজ্ঞানের শাখাটা মুখস্থ করে ফেলো, তাহলে তোমার কিন্তু এমসিকিউ পারার সম্ভাবনা এখান থেকে শতভাগ। কথা মাথায় রেখে দিও। কি বলছে? ফলিত হিস্টোলজি, টিস্যুবিদ্যা, এত ভৌত জীববিজ্ঞানের শাখা হবে না। ভ্রূণবিদ্যা, এরাও হবে না। বাস্তুবিদ্যা, এরাও হবে না। স্যার কী হবে বলো তো? কীটতত্ত্ব, এন্টোমোলজি, কীটতত্ত্ব। জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয় মনে রাখবা, প্রায়োগিক বিষয় মানেই হলো ফলিত। কি প্রায়োগিক বিষয় মানে কি? ফলিত শাখা বোঝাচ্ছে। কোনটা ফলিত শাখা? জেনেটিক্স হবে না, ইকোলজি হবে না, ট্যাক্সোনমি হবে না, শ্রেণীবিন্যাসবিদ্যা এগুলো হবে না। অ্যান্সার কী হবে? ফরেস্ট্রি মানে কি? বনবিদ্যা। কি বিদ্যা? বনবিদ্যা, বন জঙ্গল। এবার আমাদের টপিক শেষ হয়ে গেল। এবার কি আছে? জীবের কি শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে যে এমসিকিউগুলো আসছে বিগত বছর, আমরা চলো সলভ করে ফেলি। কি বলছে? কোনটি সুপার কিংডম? তোমরা সবাই জানো যে বিজ্ঞানীরা তোমার হচ্ছে ফার্স্টে হলো মার্গিউলিস এবং তারপরে হুইটেকার, পরবর্তীতে পরপর এই শ্রেণীবিন্যাসটাকে সুন্দর করে সাজাইছে এরা। এরপরে পরবর্তীতে 1974 সালে যেজন বিজ্ঞানী তোমার হচ্ছে ভাগ করেন জীবজগৎকে, তারা দুইটা সুপার কিংডম দেন। তাহলে সুপার কিংডম কয়টা? দুইটা। একটা হলো মনে রাখবা প্রোক্যারিওটা। কি? প্রোক্যারিওটা। আটা মনে রাখবা ইউক্যারিওটা। কি? ওটা মনে রাখবা। আজকের পর থেকে প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, আর ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। কি ভাইয়া? নিউক্লিয়াস। ইউ মানে মনে রাখবা প্রকৃত বা ভালো বা সুগঠিত। ক্যারিও মানে কি বলতো? নিউক্লিয়াস। তার মানে এক নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এখানে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটে ভাগ করছে। তাহলে কোনটা সুপার কিংডম? মনেরা এত রাজ্য হবে না, কিংডম প্রতিষ্ঠা, রাজ্য হবে না। প্রোক্যারিওট, এই দেখো অ্যান্সার পেয়ে গেছি আমরা। প্লান্টি, এটা তো হবে না। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। জাস্ট বেসিক টেকলে মাথার মধ্যে রেখে দিও। এবার বলছে প্রোক্যারিওটিক জীব কোনটা, মানে আদিকোষী জীব কোনটা?
বা যারা নিউক্লিয়াস সুগঠিত না কোনটার, মাশরুম নিউক্লিয়াস সুগঠিত, অ্যান্সার হবে না। ডায়াটম নিউক্লিয়াস সুগঠিত, অ্যান্সার হবে না। নীলাভ সবুজ শৈবাল, এটা নীলাভ সবুজ শৈবাল না, আর হলো নিটাম, নিটাম হবে না। অ্যান্সার ঠিক হবে কি বলো তো, সি, নীলাভ সবুজ শৈবাল। ভাইয়া নীলাভ সবুজ শৈবালের কিন্তু মনে রাখবা যে ওদের নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত না, অ্যান্সার কী হবে বলো তো, নীলাভ সবুজ শৈবাল। এবার চলে আসি আমরা, কোনটি মনেরা রাজ্যের জীব? মনেরা কারা? যারা আদিকোষী, যারা প্রোক্যারিওটা তারাই মনেরা। আমরা সবাই কিন্তু জানি যে জীবজগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রোক্যারিওটা বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, একটা ইউক্যারিওটা বা সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ। প্রোক্যারিওটার মধ্যে শুধুমাত্র একটাই রাজ্য, সে হলো কে? মনেরা, সে হলো কে? মনেরা। আর যেটা ইউক্যারিওটা বা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত, এখানে চারটা কিন্তু রাজ্য। নাম্বার 1 হলো প্রোটিস্টা, নাম্বার 2 হলো ফানজাই, নাম্বার 3 হচ্ছে মনে রাখবা প্লান্টি, নাম্বার 4 হলো অ্যানিমেলিয়া। তো কি বলছে? এক নাম্বার কি বলছে? এই নাম্বার প্যারামাইসিয়াম, মানে মনে রাখুনটা, প্যারামাইসিয়াম, নীলাভ সবুজ শৈবাল, মাশরুম, পেনিসিলিয়াম। ভাই এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার কী হবে বলো তো? বি নাম্বার, উপরেটার এটা একই কোশ্চেন, দিস বি। এবার কি বলছে? কোন কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়া থাকে? ব্যাকটেরিয়া, ভাই মনে রাখবা ব্যাকটেরিয়া হলো আদিকোষী। কি কোষী? আদিকোষী। আদিকোষী কারা? যারা হলো মনেরা। কারা? মনেরা রাজ্যের। মনেরা রাজ্যের তোমার জীবগুলো কি হয়? আদিকোষী হয়। আদিকোষী জীবের মধ্যে সুগঠিত নিউক্লিয়াসও থাকে না, শুধু একটা কোষীয় অঙ্গাণু থাকে, তার নাম কি জানো? রাইবোজোম। কি? রাইবোজোম। কারণ এখানে প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। জীবের জীবনের তোমার হচ্ছে প্রোটিনকে বলা হয় জীবের জীবনের ভাষা। প্রোটিন ছাড়া কোনো আচার আচরণও প্রকাশ করা পসিবল না। সুতরাং মনে রাখবা যে প্রত্যেকটা জীবের কিছু থাক আর না থাক, অন্তত রাইবোজোম থাকে, কারণ তার শরীরে প্রোটিন তৈরি করতে হয়। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার বি নাম্বারটা হবে রাইবোজোম। আশা করি বুঝতে পারছো। ব্যাকটেরিয়া ব্রেনে আসলেই মনে রাখবা তারা আদিকোষী বা কি মনেরা রাজ্যের। গেল। এবার চলে আসি, কোন রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, অ্যান্ডোপ্লাজমিক জালিকা কি নেই? একটু আগেই বলছি ভাই, শুধুমাত্র কাদের শরীরে বলো তো? শুধুমাত্র যারা মনেরা, এদের শরীরে শুধু কি থাকে? রাইবোজোম থাকে। কি থাকে? রাইবোজোম থাকে। কি থাকে? রাইবোজোম থাকে। যেহেতু শুধুমাত্র মনেরা শরীরে রাইবোজোম থাকে আর অন্য কোনোটাই থাকে না, কোনো কোষীয় অঙ্গাণু, প্লাস্টিড বলো, মাইটোকন্ড্রিয়া বলো, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, কিচ্ছু থাকে না ভাই, কোনো কিছু থাকে না, শুধু থাকে কি বলো তো? তোমার হচ্ছে রাইবোজোম। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা, মনেরা। এই তো মনেরা। কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? এই মাত্রই করাইলাম ব্যাকটেরিয়া, এই মাত্রই ব্যাকটেরিয়া করাইলাম। অ্যামিবা তো ভাইয়া তোমার পরেরটা, অর্থাৎ কি তোমার হচ্ছে কি বলে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। ইস্ট বা ছত্রাক, এটা তো ফানজাইয়ের অন্তর্ভুক্ত। ভুট্টা, এটা তোমার হচ্ছে প্লান্টের অন্তর্ভুক্ত। সুতরাং একটাও হবে না, অ্যান্সার এই ব্যাকটেরিয়া হবে। কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত? পেনিসিলিয়াম হবে না, প্যারামাইসিয়াম হবে না, তারপর তোমার নস্টক, অ্যামিবাও হবে না। অ্যামিবা তোমার জানোই তো, একটু আগে বললাম আমি। অ্যান্সার কী হবে বলো তো? নষ্টক মনে রাখবা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, আদিকোষী এরা। আবার বলছে নষ্টক নষ্টকে কোন ধরনের কোষ বিভাজন হয়? ভাইয়া মনে রাখবা নষ্টক যেহেতু এরা মনেরার অন্তর্ভুক্ত, এরা কেমন ভাইয়া? আদিকোষী। কেমন কোষী? আদিকোষী। যেহেতু আদিকোষী মানে কি মনে রাখবা? আজকের পথে অনুন্নত। এরা কি? অনুন্নত। আর যারা অনুন্নত, সাধারণত অনুন্নতদের বডিতে ঘটে হচ্ছে কি জানো? দ্বিবিভাজন। কি ঘটে? দ্বিবিভাজন। আর দ্বিবিভাজন এক বিশেষ ধরনের কি জানো? অ্যামাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অ্যামাইটোসিস প্রক্রিয়া। তার মানে নষ্টকে কোনটা ঘটবে বলো তো? অ্যামাইটোসিস কোষ বিভাজন। কি মাইটোসিস? অ্যামাইটোসিস। কারণ নষ্টক হলো মনের রাজ্য বা আদিকোষীর অন্তর্ভুক্ত, যেহেতু এটা নিম্ন শ্রেণীর, সুতরাং এদের মানে বডিতে ঘটবে হলো কি বলতো? তোমার হচ্ছে অ্যামাইটোসিস। আর যারা ব্যাকটেরিয়ার শরীরে ঘটে হলো দ্বিবিভাজন এক প্রকার বিশেষ ধরনের কি বলতো? অ্যামাইটোসিস প্রক্রিয়া। তাহলে অ্যান্সার কী হবে? এ নাম্বারটা। এবার চলে আসি আমরা, নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? ক্রোমাটিন মনে রাখবা, ক্রোমো শব্দের অর্থ রঙিন। ক্রোমো মানে কি? রঙিন। টিন মানে কি ভাইয়া? সুতা। কেমন সুতা? রঙিন সুতা। কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে যে পেঁচানো কালারফুল সুতা পাওয়া যায়, ওই সুতাগুলোকে বলা হয় ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন তন্তু, যা বলো তুমি ভাইয়া। এই তন্তুগুলো কাদের কোষে থাকবে না, মানে কাদের বইয়েতে তোমার হচ্ছে সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকবে? ধরো এটা একটা কোষ, আমি একটা কোষ আঁকাইলাম, এটা নিউক্লিয়াস। তোমরা সবাই জানো যারা আদিকোষী বা তোমার সুগঠিত নিউক্লিয়াস যাদের নাই, এদের ভাইয়া বাইরের দিকে কোনো প্রকার কোনো তোমার থাকে না, নিউক্লিয়াসের আবরণ থাকে না। সুতরাং এই ক্রোমাটিন তন্তুগুলো এর ভিতরে থাকে। এবার তোমরা জানো কিনা জানি না,
মনে রাখবা আজকের পর থেকে আমি ক্লাসে করিয়েছিলাম কোষের ভিতরে ঘটে সাইক্লোসিস। কি ঘটে? সাইক্লোসিস। সাইক্লোসিস মানে হলো ঘূর্ণন। সাইটোপ্লাজম কখনো স্থির থাকে না। সাইটোপ্লাজম হলো জেলির মতো থকথকে পদার্থ, এ কোষের মধ্যে কোনো সময় স্থির থাকে না, এ অনবরত খালি ঘোরে, এদিকে ওদিকে এদিকে ওদিকে এই ঘোরে, যার ফলে এই ক্রোমাটিন তন্তুর বাইরের দিকে কোনো আবরণ ছিল না। যেহেতু ক্রোমাটিন তন্তুর বাইরের দিকে কোনো প্রকার কোনো আবরণ থাকে না, আদি কোষে আবরণ থাকে না, সুতরাং এই ক্রোমাটিন বস্তুগুলো কি ছন্ন বিছন্ন সাইটোপ্লাজমের জায়গায় জায়গায় কি যাবে, ছাড়াই যাবে, কারণ ভিতরে সবসময় কি সাইক্লোসিস ঘটে থাকে কোষের ভিতরে। সুতরাং কি বলছে, কাদের এরকম হয়, তাহলে আদিকোষী কারা, তাদের ওখানে চলে যাও। স্যার কি ডিনামা নীলাভ সবুজ শৈবাল, এটা তো ভাইয়া মনের রাজ্যের, এরা আদিকোষী। আর যারা আদিকোষী তাদের ভাইয়া সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, তাদের ক্রোমাটিন বস্তুগুলো কি জায়গায় জায়গায় কি যাবে, ছড়ায় যাবে। কেন? কারণ কোষের ভিতরে কি ঘটে বলো তো, সাইক্লোসিস ঘটে। সুতরাং কোষের ভিতরে যেহেতু নিউক্লিয়াসের আবরণ নাই, সুতরাং এরা কি ছন্ন বিছন্ন হয়ে যাবে। মাথায় রাখবা, ক্রোমাটিন আর ক্রোমোজোম কিন্তু এক জিনিস না, কথা মাথায় রাখো। ক্রোমাটিন হলো তন্তু। এবার চলে আসি আমরা কনজুগেশন। তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে এগুলো করিয়েছিলাম। কনজুগেশন মানে কি? কনজুগেশন হলো এক বিশেষ ধরনের কি বলতো যৌনজনন। কিন্তু বিষয়টা হলো যে এইখানে একটা জীব আরেকটা জীবকে নালীপথের মাধ্যমে তার ডিএনএর একটা নির্দিষ্ট অংশ প্রদান করে দেয়, আরেকজন গ্রহণ করে। এ প্রদান করার পরে কি যায়, মারা যায়। আর এ পরবর্তীতে দুইটা কোষে কি হয়ে যায় বলতো, বিভক্ত হয়ে যায়, একটা থেকে দুইটা হয়ে যায়। এই প্রসেস হলো কনজুগেশন প্রসেস। এই প্রক্রিয়ায় যৌনজনন ঘটে কারা? শৈবাল, পেনিসিলিয়াম, ইস্ট, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মনে আগেই বাদ। শৈবাল, পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হবে না, ইস্ট হবে না, এটা তো ফানজাইয়ের অন্তর্ভুক্ত। অ্যান্সার হবে কি বলতো, শৈবাল। মনে রাখবা, শৈবাল কোন রাজ্যের বলতো? শৈবাল হচ্ছে কি তোমার হচ্ছে ওটা কি বলে, ওই যে প্রতিষ্ঠা, কি প্রতিষ্ঠা রাজ্যের। তাহলে শৈবাল যদি প্রতিষ্ঠা রাজ্যের, সুতরাং মনে রাখবা যে শৈবালে কি ঘটবে বলো তো, শৈবালে কি ঘটবে, শৈবালে হচ্ছে কনজুগেশন ঘটবে। এবার কি বলছে, প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত কোনটা? ব্যাকটেরিয়া মনেরার অন্তর্ভুক্ত, এ ফানজাইয়ের অন্তর্ভুক্ত, সব বাদ। অ্যান্সার কি হবে বলো তো, এ। এবার কি বলছে, ডায়াটম কোন রাজ্য? 100% ভাই ডায়াটম কি বলতো, প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। একদম ঠাড়া মুখস্থ হয়ে গেছে তোমাদের। অ্যামিবা, ডায়াটম এগুলো কার বলতো, প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। কারা মনেরা তোমাদের এখন আর ধরলে আটকে কেউ পারবে না। কি বলছে এবার, প্যারামেসিয়াম কোন রাজ্যের? আগেই ভাইয়া মনেরা বাদ, আগেই প্লান্টি বাদ, প্লান্টি তো উদ্ভিদ, সুতরাং এটা অ্যান্সার কি মনেরাও হবে না, আবার কি প্লান্টিও হবে না। তাহলে প্যারামেসিয়ামের অ্যান্সার কি হবে, প্রতিষ্ঠা নাকি ফানজাই? অ্যান্সার কী হবে বলো তো, অ্যান্সার হবে হচ্ছে তোমার হচ্ছে প্রতিষ্ঠা। কী হবে, প্রতিষ্ঠা হবে। পেরিমেসিয়াম, তারপরে যেখানে আরও বললাম না আমরা, এই যে ডায়াটম, প্যারামেসিয়াম, ডায়াটম, আবার যে বললাম কি অ্যামিবা, সবাই কার অন্তর্ভুক্ত বলো তো, প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। মনে রাখবা, ডায়াটম, প্যারামেসিয়াম, অ্যামিবা এরা সবাই কার অন্তর্ভুক্ত, তোমার হচ্ছে প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত, মনে রাখবা। এবার চলে আসে হলো ছত্রাকের কোষপ্রাচীর কোনটা দিয়ে গঠিত? একদম সিক্রেট দিয়ে মনে রাখবা ভাই। কি ক দিয়ে কি মনে রাখবো বলো তো, কতে হলো কাইটিন। কি মনে রাখবো বাচ্চারা, কতে কাইটিন। সুতরাং ছত্রাক কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? 100% কি হবে অ্যান্সার, কাইটিন। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড প্রশ্নের ভাইয়া এই লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দিয়ে গঠিত। ভাই এগুলোতে কোষপ্রাচীর গঠিত। কি গঠিত? কোষপ্রাচীর। কাদের? সাধারণত যারা প্রকৃত কোষ, উদ্ভিদের যে প্রকৃত কোষ আছে, এই কোষের কোষপ্রাচীরগুলো সাধারণত লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দিয়ে গঠিত। আচ্ছা, এবার চলে আসো, দেহ মানে কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? মাইসেলিয়াম মানে কি জানো? মাইসেলিয়াম মানে হলো সুতা, মানে সুতার মতো। কার মতো? সুতার মতো। মাইসেলিয়াম কাদের? সুতার মতো। ভাইয়া মাইসেলিয়াম দ্বারা গঠিত কাদের জানো? যারা ফানজাইয়ের অন্তর্ভুক্ত। কারা? ফানজাইয়ের অন্তর্ভুক্ত। কারা? ফানজাইয়ের অন্তর্ভুক্ত। তো ফানজাইয়ের অন্তর্ভুক্ত কোনটা আছে? ব্যাকটেরিয়া, মনেরার, অ্যান্সার বাদ। ডায়াটম এই মাত্র বললাম কি তোমার হচ্ছে ওই প্রোটিস্টার, এও বাদ। তাইলে অ্যান্সার হয় প্যারামেসিয়াম হবে, না হলে পরে কি পেনিসিলিয়াম বা কি মাশরুম হবে। তো প্যারামেসিয়াম তো আমরা একটু আগে উপরে দেখে আসলাম যে এরাও কার অন্তর্ভুক্ত, তোমার হচ্ছে ওই ইয়ের কি বলে প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। সুতরাং অ্যান্সার কী হবে বলো তো, এ নাম্বারটা, পেনিসিলিয়াম বা কি মাশরুম। অ্যান্সার এ। কোনটির কোষপ্রাচীর কি নির্মিত? কাইটিন দিয়ে নির্মিত। অ্যামিবা, ডায়াটম, পেনিসিলিয়াম আর কি প্যারামেসিয়াম। ভাই মনে রাখবা, কাইটিন কোষপ্রাচীর কাদের? যারা হলো ফানজাইয়ের অন্তর্ভুক্ত। কি ফানজাইয়ের অন্তর্ভুক্ত, ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তো এখানে অ্যামিবা এ বাদ, ডায়াটম বাদ, পেনিসিলিয়াম নাকি প্যারামেসিয়াম। একটা জিনিস ফলো করো, এই যে কি বলে প্যারামেসিয়াম, এটাও কিন্তু কি তোমার ওই যে ইয়েরই অন্তর্ভুক্ত, ওই পরিষ্কারই অন্তর্ভুক্ত। অ্যান্সার কী হবে? সি নাম্বারটা। এবার চলে আসো, কি বলছে, কোনটি আর্কিগোনিয়েট? ভাইয়া মনে রাখবা, আর্কিগোনিয়েট কথাটা আসছে হলো
গণিয়াম থেকে। এই আর্কিগোনিয়াম জিনিসটা কি খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ভাইয়া। কোনটি আর্কিগোনিয়েট? এবার মনে রাখবা আর্কিগোনিয়েট শব্দটা আসছিল আর্কিগোনিয়াম থেকে। এই আর্কিগোনিয়ামটা হলো মূলত কিছু কিছু উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ। স্ত্রী জননাঙ্গ, যেমন তোমাকে যদি বলা হয় মস, তোমাকে যদি বলা হয় ফান, মস ফান, এদের অধিকাংশেরই মনে রাখবা যে স্ত্রী জননাঙ্গটা কি বলতো? আর্কিগোনিয়াম। কি? আর্কিগোনিয়াম। আর পুরুষ জননাঙ্গের নাম কি জানো? এটার নাম হলো অ্যান্থেরেডিয়াম। কি? অ্যান্থেরেডিয়াম। দেখো কিন্তু বোর্ডের কোশ্চেন, এই যে সিলেট বোর্ড 24 সালে রিসেন্ট কোশ্চেন কিন্তু, এবং যশোর বোর্ড 17 সালে আসছে। তাহলে মনে রাখবো আর্কিগোনিয়েট কারা? যারা আর্কিগোনিয়েট শব্দটা আসছে কোথা থেকে? আর্কিগোনিয়াম থেকে। এটা হলো স্ত্রী জননাঙ্গের নাম। আর অ্যান্থেরেডিয়াম কি? এটা হলো পুরুষ জননাঙ্গের নাম। তাহলে মনে রাখবা আজকের পর থেকে যে আর্কিগোনিয়েট কথাটা ব্রেনে আসলেই তোমার ব্রেনে চলে আসবে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গের নাম। এবার তোমার এই জিনিসটা যদি কখনো ভুলে যাও, একটা মজার বিষয় তোমাকে বলে দিই। দেখো আর্কিগোনিয়ামের কি গ আছে না? গ দিয়ে মনে রাখবো গর্ভবতী। কি মনে রাখবো? গর্ভবতী। গর্ভবতী কারা হয়? ছেলেরা নাকি মেয়েরা? অবশ্যই মেয়েরা, স্ত্রী হয়, তাই না? তার মানে কি যে আর্কিগোনিয়ামের গ দিয়ে মনে রাখবো গর্ভবতী কারা হয়? মেয়েরা। সুতরাং কি এটা স্ত্রী জননাঙ্গ। দেখো এর ভেতরে কি কোনো জায়গায় গ আছে? না। সুতরাং এটা কি বলতো? পুরুষ জননাঙ্গ হয়ে মনে রাখবো আমরা, তাহলে আর ভুল হবে না। এবার বলছে যে অ্যাগারিকাস পেনিসিলিয়াম আর্ডোকার্পাস নাকি নষ্টক। কারণ প্রশ্ন হলো ভাই একটা জিনিস দেখো যে অ্যাগারিকাস নিম্ন, ভাই এটা অ্যান্সার হবে না। পেনিসিলিয়াম এটাও অ্যান্সার হবে না। আর্ডোকার্পাস ভাইয়া তোমরা সবাই জানো কাঁঠাল। কি? কাঁঠাল। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? আর্ডোকার্পাস সেডারোফাইলাস। এই যে কাঁঠালের গণ দেওয়া আছে, কাঁঠালে কি দেওয়া আছে? গণ, প্রতিটি অংশটা দেওয়া নাই। তাহলে আর নষ্টক, নষ্টক তো হবেই না। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? সি নাম্বারটা। এই যে আর্ডোকার্পাস যারা এক কথা মস ফান, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার হচ্ছে নগ্ন বীজি, তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবৃত বীজি, এদেরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তোমার কি বলতো? আর্কিগোনিয়াম এবং কি অ্যান্থেরেডিয়াম। কিছু ক্ষেত্রে এগুলোর কিছু ক্ষেত্রে হবে, কিন্তু আমি আবার বললাম কিছু ক্ষেত্রে। অ্যান্সার কী হবে বলো তো? তোমার সি নাম্বারটা। আর্ডোকার্পাস কাঁঠাল কি বীজটা কি আবৃত অবস্থায় থাকে না? সুতরাং এটা কি আবৃত বীজের অন্তর্ভুক্ত। সুতরাং অ্যান্সার কী হবে বলো তো? সি নাম্বারটা। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, এসএসসির বোর্ডের কোশ্চেন ভাই। কোশ্চেনটা একটু বুঝছো তো? এই জন্য পড়ার সময় একটু সুন্দর করে পড়ে ফেলা দিও। হ্যাঁ, আশা করি তোমাদের এই এমসিকিউ নিয়ে আর কোনো প্যারা নাই, টেকনিক অ্যাপ্লাই করে সলভ করে ফেলবা। এবার চলে আসো তোমার হচ্ছে, তাহলে এই অ্যান্সার কি? আর্ডোকার্পাস। এবার কি বলছে? মানুষকে কেন হেটারোট্রফিক বলা হয়? হেটারোট্রফিক মনে রাখবা। হেটারোট্রফিক বলতে বোঝায় কি জানো? পরভোজী। কি ভোজী? পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কারণ কি নাই বলো তো? প্লাস্টিড নাই। কি নাই? প্লাস্টিড নাই। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তারা সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না। সুতরাং কি বলছে? বলা হয় কেন? জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান আছে, কিন্তু এর জন্য ওকে বলা হয় না। বাদ। কোষ প্রাচীর অনুপস্থিত, ভাই কোষ প্রাচীরের সাথে খাদ্য তৈরির কোনো সম্পর্ক নাই, এটাও বাদ। কোষ গহ্বর ছোট, ভাই কোষ গহ্বর ছোট, বড় দেওয়ার কোনো যাবে না, এটাও বাদ। অ্যান্সার কি? কোষে কি নাই? প্লাস্টিড নাই। প্লাস্টিড নাই জন্য খাদ্য তৈরি করতে পারে না, তাই খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাই সে কি? পরভোজী। যেহেতু সে পরভোজীকেই বলা হয় কি বলতো? হেটারোট্রফিক। কি বলা হয়? হেটারোট্রফিক। এরা খাদ্য গলাধিকরণ করে। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো পরবর্তী অংশে। কি বলছে? টপিক কি? শ্রেণীবিন্যাসের ধাপ। তাহলে আমাদের এগুলোও শেষ হয়ে গেল। শ্রেণীবিন্যাসের ধাপে চলে আসো। ফার্স্টে 51 নম্বর এমসিকিউ কি হয়েছে দেখো একটু। কি বলছে? দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটা? ভাই দ্বিপদ নামকরণের বেলায় ধাপই তো দুইটা। কয়টা ধাপ? একটা গণ, একটা কি? প্রজাতি। তাহলে স্যার কী হবে বলো তো? প্রজাতি। আসলে কোশ্চেনটা ওনারা কীভাবে করতে চাইছে শুনবা। এখানে মূলত সর্বশেষ ধাপ প্রথম অংশের নাম কি? যেমন ধরো মনে করো যে আমরা একটা উদাহরণ দিই, মানুষই দিলাম, মনে করো হোমো সেপিয়েন্স, নাজা, এটা গুকরা সাপের বৈজ্ঞানিক নাম, এটা মানুষের বৈজ্ঞানিক নাম। তো বিষয় হলো প্রথমটার নাম কি? গণ, দ্বিতীয় অংশের নাম কি? প্রজাতি। ওনারা প্রশ্ন করছে হলো দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ, তাহলে প্রথম ধাপের নাম কি? গণ, দ্বিতীয় অংশের নাম কি? প্রজাতি। আসলে অপশানগুলো দেখলে বোঝা যায় তিনি আসলে এই ধরনের কোশ্চেন করতে চান নাই। তিনি মূলত এখানে দিতে চাইছিলেন কি জানো? তিনি এখানে মূলত দিতে চাইছেন বোর্ড পরীক্ষায় শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটা?
ওই যে জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, লাস্ট ধাপের নাম প্রজাতি, তাই অ্যান্সার হবে প্রজাতি। এটি মৌলিক একক, মৌলিক ধাপ, মাথায় রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি মৌলিক ধাপ চাইতো তাও অ্যান্সার কী হইতো, প্রজাতি আসতো। আশা করি বুঝতে পারছো। দেখবা এই বিষয়গুলো, হ্যাঁ এই বিষয়গুলো না ভেঙে ভেঙে আমি আমার ক্লাসগুলোতে তোমাদের যে এর আগে 7টা লেকচার নেওয়া আছে জীবন পাঠের উপরে, প্রত্যেকটা লেকচার দেখবা তথ্যবহুল, প্রতিটা লেকচার দেখবা প্রতিটা লাইন ভেঙে ভেঙে আমি শেখাইছি। সুতরাং আগের ক্লাস যদি না করে থাকো ভাই, দয়া করে আগের ক্লাসগুলোকে করে ফেলো, দেন তোমার কাছে দেখবা বায়োলজি পানি হয়ে গেছে ভাই, একদম পানি হয়ে গেছে। বায়োলজি কঠিন কোনো সাবজেক্টই না, খোদাই পোলা আমার ভয় পাই, তাই অনেকে বলে মুখস্থ করা লাগবে। হ্যাঁ মুখস্থ তো ভাইয়া ম্যাথের সূত্রও করতে হয়, মুখস্থ ম্যাথের সূত্র, ম্যাথও তো ভাই মুখস্থ করতে হবে। ম্যাথের স্টেপ যদি মনে না রাখো ম্যাথ করতে পারবা, কখনোই পসিবল না। সুতরাং মুখস্থ সবই, একটা বুঝে মুখস্থ, একটা না বুঝে মুখস্থ। তোমাকে বুঝতে হবে অর্থগুলো, গ্রিক শব্দগুলো পারতে হবে, কিওয়ার্ডগুলো পারতে হবে, দেখবা পড়াগুলো ইজি হয়ে গেছে। এবার দেখো কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, এটা আবার বলা লাগে? গরিলা, শিম্পাঞ্জি, বানরের সাথে মানুষ 1000 গুণ উন্নত ভাই, সুতরাং মানুষ হবে অ্যান্সার। এই প্রশ্ন আসছে কোথায় দেখো, এই বোর্ডে আসছে, ম্যামেলিয়া। মাম্মা, বুঝছো? মাম্মা মানে কি? এটা স্তন্যপায়ী, যারা মায়ের বুকের দুধ পান করে বড় হয়, যারা মায়ের বুকের দুগ্ধ পান করে বড় হয়, এদেরকে কোন শ্রেণীতে রাখা হয়? ম্যামেলিয়া শ্রেণীতে। তো কারা? উট পাখি। পাখি কি তার মা তোমার হচ্ছে মায়ের দুধ পান করে বড় হয়? সুতরাং এটা অ্যান্সার কোনোদিনই হবে না। কবুতর, ও তো পাখির মধ্যেই পড়ে, ও হবে না। জীবনে কোনোদিন দেখছো কুমিরের বাচ্চা কুমিরের দুধ পান করে বড় হচ্ছে? পসিবল এটা? বলো তো, হাস্যকর বিষয় না? অপশানগুলো দেখলে তো মজা লাগে, বাদ। কিন্তু বিড়াল, অনেকে কিন্তু বিড়াল পোষো, তাই না? অনেকে কিন্তু বিড়াল পোষো, বিড়াল কিন্তু অনেকে ভালোবাসো। দেখবা বিড়ালের যে ছোটো ছোটো যে বেবিগুলো আছে, এগুলো কিন্তু বিড়ালের দুধ পান করে বড় হয়। সুতরাং বিড়াল একটি কী প্রাণী? স্তন্যপায়ী প্রাণী। তাই ম্যামেলিয়ার অন্তর্ভুক্ত কোনটা হবে? বিড়াল। এরা বোর্ডের কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন 2024 সালের। এবার চলে আসো, মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটা? ম্যামেলিয়া, হোমো, কর্ডাটা। ভাই ক্রম কোনটা? এই যে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর কি প্রজাতি। এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো সিরিয়াল আছে কোনটা? ম্যামেলিয়া শ্রেণী দিছে, হোমো গণ দিছে, কর্ডাটা পর্ব দিছে। তাহলে সিরিয়াল এখান থেকে এখানে যাবার এখানে আসছে, তাহলে সিরিয়াল ঠিক আছে, অ্যান্সার ভুল। হোমো, হোমো হলো গণ, প্রাইমেট, প্রাইমেট হলো বর্গ, হোমিনিয়েডি গোত্র। তাহলে ভাইয়া দেখো তো, একটা নিচে, একটা বড় উপরে, আবার একটা নিচে, সুতরাং এটাও কি হবে না। ম্যামেলিয়া, ম্যামেলিয়া কোনটা? ম্যামেলিয়া হলো কি? শ্রেণী। তোমাকে মুখস্থ রাখতে হবে, মানুষের শ্রেণীবিন্যাস আছে না, এটা মুখস্থ রাখবা। এর এখান থেকে কিন্তু সৃজনশীলের গ নাম্বারেও 2-1বার বোর্ডে কোশ্চেন আসছে, এমনকি এমসিকিউ হয় কিন্তু এরকম ডিপ লেভেলের এমসিকিউ। দেখো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের এই কোশ্চেনটা কিন্তু একটু উল্টাপাল্টা করেছে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসলে কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, কিন্তু যদি মুখস্থ থাকে তাহলে ধাম করে মারি দিতে পারবা। এজন্য এই বিষয়গুলো একটু মেমোরাইজ করে রাখবা, বুঝে বুঝে। কেন বলা হয় প্রাইমেট, কেন বলা হয় হোমো, কেন ম্যামেলিয়ার অন্তর্ভুক্ত, বুঝে রাখবা জাস্ট। ম্যামেলিয়া, প্রাইমেট, হোমিনিয়েডি। তাহলে ম্যামেলিয়া, ম্যামেলিয়া কি? শ্রেণী। প্রাইমেট হলো কি? বর্গ। আর হোমিনিয়েডি কি? গোত্র। সিরিয়ালে দেওয়া আছে, অ্যান্সার কি? সি নাম্বারটা সঠিক। আমি আর যাবোই না অন্যদিকে। এবার চলে আসো, অ্যান্সার সি। এবার নামকরণ, দ্বিপদ নামকরণ। কি বলছে? উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণের পদ্ধতি কোনটা? তোমরা সবাই জানো যে উদ্ভিদের বেলায় কিন্তু ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, নমেনক্লেচার মানে নামকরণ। তাহলে বোটানিক্যাল মানে কি? বোটানি মানে কি? উদ্ভিদ। তার মানে ICBN যে নিয়মকানুনগুলো আছে, এইগুলো যেটা দ্বিপদগণের নামকরণ করা হয় কিসের? উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার কী হবে? ICBN, ডি নাম্বারটা। ICBN হইতো যদি এখানে প্রাণী লেখা থাকতো। জুলজিক্যাল, জুলজি মানে কি? তোমার হচ্ছে জুলজি মানে কি? প্রাণী, প্রাণীবিদ্যা, জানো তো তোমরা এগুলা। এবার চলে আসো, নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন? ভাই একদম মজার একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা হলো মনে রাখবা স্পেসিস প্লান্টারাম। কী হবে? স্পেসিস প্লান্টারাম। কী হবে বলো তো? স্পেসিস প্লান্টারাম। এরপরে হলো 57 নম্বর এমসিকিউ চলে আসি আমরা।
কি বলছে? মৌমাছির বৈজ্ঞানিক নাম দুনিয়ার সহজ বোর্ডে দেখাও আসছে। কি হবে বলো তো? অ্যাপিস ইন্ডিকা। কি? অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস ইন্ডিকা হলো মৌমাছির বৈজ্ঞানিক নাম। অরাইজা স্যারেইবা এটা হলো ধানের বৈজ্ঞানিক নাম। এই যে আর্টোকার্পাস সিটারফালিস একটুকেই বলছি, এটা হলো কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কার? কাঁঠালের বৈজ্ঞানিক নাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা হলো ম্যালেরিয়া পরজীবীর বৈজ্ঞানিক নাম। কার? ম্যালেরিয়া পরজীবীর বৈজ্ঞানিক নাম। এবার লাস্ট আর দুইটা এমসিকিউ আছে। কি বলছে? যে নিমফিয়া নৌচালি কার বৈজ্ঞানিক নাম? একদম মজা, এটা কি? শাপলার। শাপলার, জাতীয় ফুল শাপলার। এবার চলে আসি, আরশোলার বৈজ্ঞানিক নাম কোনটা? আরশোলার বৈজ্ঞানিক নাম হলো, মনে রাখবা, পেরিপ্লানেটা আমেরিকানা। এটা তো কাঁঠাল, এটা ধান, এটা কিন্তু কলেরা জীবাণু, সুতরাং পেরিপ্লানেটা আমেরিকানা। এরপরে হচ্ছে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা কি? টাইগ্রিস, মনে রাখবা। ইজি এগুলা, আর নাই, শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা সুন্দর মতো করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমি তোমাদের সিকিউ এবং এসকিউ এবং ক খ এর ভিডিও আপলোড করবো। আসসালামু আলাইকুম।